আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে। আর আজ আমি যে বইটি রিভিউ দেবো সেটি হচ্ছে একটি হিস্টোরিক্যাল ফিকশন মিস্ট্রি থ্রিলার। বইটির নাম হচ্ছে সিপাহী, সময় সিরিজের পঞ্চম বই। লেখক রবিন জামান খান। প্রথম প্রকাশ অমর 21শে বইমেলা 2024। প্রকাশনী অনুধারা, প্রচ্ছদ আশরাফ ফুয়াদ, পৃষ্ঠা সংখ্যা 584, মুদ্রিত মূল্য 1000 টাকা। আর জনরা হচ্ছে হিস্টোরিক্যাল ফিকশন মিস্ট্রি থ্রিলার। তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে বইটির কাহিনী সংক্ষেপটুকু পড়ে নিচ্ছি। সময় 1857 খ্রিস্টাব্দ। সিপাহী বিদ্রোহের আগুনে উত্তপ্ত ভারতবর্ষ। এমন এক সময় স্বেচ্ছা অবসরপ্রাপ্ত কর্নেল স্যান্ডার্সকে পুরনো এক বন্ধুর খোঁজে ভারতে ফিরে আসতে হলো, অনেকটা বাধ্য হয়েই। তাকে খুঁজে বের করতে হবে এমন একজন মানুষকে যে পালিয়ে বেড়াচ্ছে বিদ্রোহী সিপাহী এবং ব্রিটিশ শাসনতন্ত্র উভয়ের হাত থেকে। উত্তপ্ত পরিস্থিতির কারণে ভারতে ফিরে হারানো মানুষকে খুঁজে বের করা তো দূরে থাক, নিজেকে সামলাতে হিমশিম খেতে শুরু করলো কর্নেল। এর ভেতরে সে জানতে পারলো হারানো মানুষটার সংযোগ রয়েছে শুধু ভারতবর্ষ নয়, বরং পৃথিবীর ইতিহাসের সবচেয়ে পুরনো রহস্যগুলোর একটার সঙ্গে। ঘটনার পরিক্রমায় কর্নেলের সঙ্গে জড়িয়ে গেল তার পুরনো সাথীরা, এক স্থানীয় সৈনিক এবং দুই খুনে গোত্রের প্রতিনিধি। মানে কিছু মানুষ তার সাথে আসলে জড়িয়ে পড়লো ঘটনা সূত্রে। বর্তমান সময় ময়মনসিংহ শহরের আর্কিওলজিক্যাল সাইট থেকে অপহৃত হলো আর্কিওলজিস্ট রিফাত মজুমদার। সদ্য মিশন শেষ করার সঙ্গে সঙ্গে ডাক পড়লো ইন্সপেক্টর আহমদ বাশারের। নিজের শহরে ফিরে কাজে নেমে এসে বুঝতে পারলো যা ভেবেছিল এই কেস তা নয়। এর সঙ্গে সংযোগ রয়েছে তার সমাধান করা পুরনো কেস সিলেট ও চট্টগ্রামে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার। মাঠে নেমে সে যখন বিশ্বাস অবিশ্বাসের দোরাচালে দিশেহারা, এমন সময় জানতে পারলো এই ঘটনার শিকড় আরো অনেক গভীরে নিহিত, যার সঙ্গে জড়িয়ে রয়েছে পৃথিবীর সবচেয়ে পুরনো এক রহস্য, একাধিক খুনে গোত্র এবং একাধিক আন্তর্জাতিক অপরাধী সংগঠন। রবিন জামান খানের জনপ্রিয় ইতিহাস আশ্রিত থ্রিলার সময় উপাখ্যান সিরিজের পঞ্চম উপন্যাস সিপাহী আপনাকে নিয়ে যাবে অতীত বর্তমানের এমন এক রোমাঞ্চ যাত্রায়, যেখানে মানুষের মৌলিক টানাপোড়েনের সঙ্গে সেতু বন্ধন হয়েছে পৃথিবীর সবচেয়ে পুরনো রহস্যগুলোর একটির। তো আমি রিভিউটি শুরু করছি। সিপাহী সময় সিরিজের পঞ্চম বই। এই বইয়ের মূল রহস্য ছিল সিগনেট রিং নিয়ে। এই সিগনেট রিংকে কেন্দ্র করেই ইতিহাস আর বর্তমানকে জুড়ে এর গল্প বাঁক নিয়েছে রোমাঞ্চকর এক যাত্রায়, যেখানে সিপাহী বিদ্রোহের ইতিহাস আছে, ইতিহাসে আড়ালে থাকা কিছু গোত্রের কথা আছে, সাথে আছে বর্তমানের রুদ্ধশ্বাস অভিযানের কথা। তো প্রথমেই অতীতের কাহিনী বলি, কারণ এই বইতে দুটো টাইমলাইন ছিল, অতীত আর বর্তমান, যেটা নাকি সময় সিরিজের প্রত্যেকটা বইতেই রয়েছে। তো আমি অতীতের কথাই প্রথমে বলছি। 1857 সাল, তখন ব্রিটিশ শাসনকাল। তো তখন সিপাহী বিদ্রোহ গোটা ভারতবর্ষ জুড়ে একদম ছড়িয়ে পড়েছিল। তা আগুনের উত্তাপ সবচেয়ে বেশি লাগে দিল্লিতে। দিল্লিতে ভিক্টর নামের একজন ইংরেজ কিছু একটা ঘোট পাকাচ্ছিল। তাকে শত চেষ্টা করেও ধরা যাচ্ছিল না। তার কাছে এমন কিছু ছিল যেটা কোম্পানির প্রয়োজন ছিল, আর সেটা উদ্ধারের জন্য সুদূর ইংল্যান্ড থেকে এমন এক জনকে ডেকে আনতে হবে যে নাকি ভারতবর্ষে নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতা ও কঠিন মুহূর্ত পার করে চলে গিয়েছিল। এমনকি প্রতিজ্ঞা করেছিল ভারতবর্ষে কখনো ফিরবে না, কিন্তু নিজের বন্ধুর জন্য, ভারতবর্ষের মানুষদের জন্য তাকে ফিরে আসতে হচ্ছে। জীবনের এক কঠিন সময়ে কর্নেল স্যান্ডার্স ভারতবর্ষ ছেড়েছিলেন। ভারতবর্ষে ফিরে আসার কোনো ইচ্ছা আসলে তার ছিল না, কিন্তু বন্ধু জনের ডাকে তাকে আবার ফিরে আসতে হয়। সেই সময় ভারতবর্ষ উত্তাল ছিল। একদিকে সিপাহী বিদ্রোহীদের তেজ, সাদা চামড়ার মানুষ দেখলেই তারা খুন করছিল। অন্যদিকে বিদ্রোহীদেরকে খুন করছে কোম্পানি। চারপাশে যখন এত অরাজকতা, তখনই কর্নেল তার মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। ভারতে ফিরে এসে কর্নেল তার আগের বিশ্বস্ত লোকদেরকে খুঁজে বের করতে লাগলেন। তাদেরকে পেলেই তিনি সফলভাবে মিশন কমপ্লিট করতে পারবেন। সবাইকে পেলেও তার চলার পথ এত সহজ ছিল না। বারবার বিপদে পড়ছিলেন, তারপরেও বুদ্ধি আর ধৈর্যের জোরে তিনি এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু তিনি জানতেন না তার সামনে আসলে কি অপেক্ষা করছে। গোপনে এক সত্য উন্মোচিত হবে, আর তার সাথে উন্মোচিত হবে বিশ্বাসঘাতকতা। তার বিষের ছোঁয়াটাও সে পাবে, যে বিশ্বাসঘাতকতা হয়েছে সেটার বিষের ছোঁয়া। কি করে তিনি এত কিছু সামলাবেন? ভারতবর্ষ এক রহস্যময় জায়গা। এখানে অনেক রহস্যময় গোত্র রয়েছে, এটা তো আমরা জানি। মানে আমার মনে হয় এখনো ভারতবর্ষে রহস্যময় অনেক গোত্র রয়েছে, যেটার কথা হয়তো আমরা জানি না। তেমন দুটি রহস্যময় গোত্র হচ্ছে বিষকানিয়া আর আরোহীদের গোত্র। দুটি গোত্রের লক্ষ্যই হচ্ছে নিজেকে আড়াল রেখে খুন করা। এই দুই খুনি গোত্রের দুইজন একই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। তারা কি তাদের লক্ষ্য পূরণ করতে পারবে?
এদিকে বর্তমানে বাসার যখন কিশোরগঞ্জের মিশন করে একটু স্বস্তি পাচ্ছিল, তখনই তার কাছে এলো দুঃসংবাদ। কারা যেন তার প্রেমিকা রিফাত মজুমদারকে অপহরণ করেছে। রিফাতকে উদ্ধারের জন্য প্রথমে ঢাকায় এসে তারপর ময়মনসিংহ যেতে হলো বাসারকে। সেখানে খুঁজতে হবে রিফাতকে। পিবিআই এর স্পেশাল উইং একসাথে অনেকগুলো মিশন পরিচালনা করছে। তাদের প্রতিটা অভিযানের সময়ই তারা আক্রমণের শিকার হয়। এটি তারা বুঝতে পারে তারা যে মিশনে নেমেছে তা এত সহজ নয়, প্রতি পদেই আছে বিপদ। তাই বিশ্বস্ত মানুষদের নিয়েই কাজ করতে হবে। অনেক আগের কাছে বাসারকে সাহায্য করেছিল রমিজ দারোগা ও কনস্টেবল আব্দুল্লাহ। তাদেরকে বের করে বাসার একটা দল দাঁড় করায়। সেই দলে আরো আছে সহকর্মী সামিরা, এছাড়া রয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞ টমি ও পুলিশ ইন্সপেক্টর রবিউল। আর পিবিআই সাহায্য তো আছেই। রিফাতের সহকর্মী রুশোকেও বাসার দলে নিয়েছে, কারণ সে আর্কিওলজিতে বিশেষজ্ঞ। অভিযানের শুরুতে তারা সিগনেট রিং নামে অদ্ভুত একটি রিং পায়। সিডনি রিং এর কথা মিথ হিসেবে সবাই জানতো, সেটা বাস্তবে এলো কি করে? এই রিং এর মাধ্যমে হয়তো কেউ তাদের নির্দেশনা দিচ্ছে। এই সূত্র ধরে এগুলোই হয়তো রিফাতকে পাওয়া যাবে। কিন্তু তদন্ত করতে যেই বাসার জানতে পারলো এই তদন্তে এমন একজনের সাহায্যের দরকার পড়বে যাকে সে পছন্দ করে না। সেই টুইন ক্যালি কেসে তাকে জেলে ঢুকানো হয়েছিল সাংবাদিক জয়া সরকার। এই কেসে তার সাহায্য নেওয়া ছাড়া কোনো উপায় নেই। এমন এক রহস্যের পিছিয়ে ওরা পড়েছে যেটার বীজ অনেক আগে থেকেই পোতা হয়েছে। কিভাবে এই রহস্যের সমাধান করে রিফাতকে উদ্ধার করবে ওরা? এই হচ্ছে আসলে বইয়ের কাহিনী। তো এখন বইটি পড়ে আমার আসলে কেমন লেগেছে তা বোঝানোর জন্য আমি সিপাহী বইতে থাকা একটি সংলাপ আপনাদেরকে শোনাচ্ছি। সংলাপটা বলছি। মনে করেন আপনি একটা থ্রিলার উপন্যাসের ভিতরে আছেন, আর লেখক একের পর এক কাহিনী পেঁচিয়েই যাচ্ছে, মূল জিনিসটা কিছুতেই বলছে না। কেমন মেজাজ খারাপ হবে আপনার? আমার এখন সেই রকম মেজাজ খারাপ হচ্ছে। এখন কথা হলো, এই যে লেখক যে লেখকের কথা বলেছে না যে যেন পেঁচিয়ে যাচ্ছে কিন্তু মূল কাহিনী বলছে না, লেখক না সেম কাজটাই করেছে এই বইতে, এবং মেজাজ খারাপ আমার হয়েছে। মানে কি বলবো আসলে বইটা পড়ে আমি মানে বইটার কাহিনী বলেন বা থিম যাই বলেন না কেন অনেক ভালো ছিল, কিন্তু লেখক এটা মানে কি করলো আমি বুঝলাম না আসলে। আমার মনে হয়েছে কি যে এই বইটা না মানে 250-300 পৃষ্ঠার মধ্যে শেষ করে দেওয়া যেত, হ্যাঁ, কিন্তু এই বইটা 584 পৃষ্ঠা হওয়ার তো কোনো কথাই না। এখানে শুধু শুধু আমার মনে হয়েছে কি অযথাই বইয়ের পৃষ্ঠাটা বৃদ্ধি করেছে, অযথা বর্ণনা দিয়ে, অযথা কতগুলি আক্রমণের ঘটনা, মানে কিছু কিছু জিনিস আজাইরা জিনিস দেখানো হয়েছে। হ্যাঁ, মানে কিছু জিনিস দরকারই ছিল না, যেগুলি দিয়ে শুধু শুধু আমার মনে হয়েছে কি বিশদ বর্ণনা দিয়ে শুধু শুধু মানে পৃষ্ঠা বাড়ানো হয়েছে, যেটা আসলে দরকারই ছিল না। এখন দরকার ছাড়া যদি অন্য কোনো জিনিস দিয়ে শুধু শুধু আপনার পৃষ্ঠা বাড়ায়, আপনার মনোযোগ নষ্ট এবং বিরক্তও লাগবে। তো এখানে এই জিনিসটা হয়েছে। আর এখানে সবচেয়ে যে জিনিসটা ছিল, যে মেইন জিনিসটা কি ছিল, সিগনেট রিং, এটাই কিন্তু মূল জিনিস ছিল। এটা নিয়ে ছিল রহস্যটা ছিল, কিন্তু সিগনেট রিংটা যে আসলে কি, এটা যে কিসের জন্য তো গুরুত্বপূর্ণ সেটাই এই বইতে খোলাসা করা হয়নি। এখন এটা কি পরের বইয়ের জন্য রেখে দিয়েছে নাকি আল্লাহ জানে, আমি জানি না। হ্যাঁ, তো এখন সেজন্য এখানে সিগনেট রিং এর ব্যাপারে খালি বারবার বলছে গুরুত্বপূর্ণ, কিন্তু কিসের জন্য গুরুত্বপূর্ণ সেটাই তো বইতে লিখলো না। তার মধ্যে আবার এখানে বলা হয়েছে যে জয়া সরকার নাকি সে রিং নিয়ে রিসার্চ করেছিল। তো জয়া সরকার রুশো রিং নিয়ে মানে কথা বলে, মানে রুশোরও কিছু জ্ঞান আছে রিংটা নিয়ে, এবং জয়া সরকার তো রিসার্চ করেছে সে জানে। তো একই কথা দুজনে ভিন্ন ভাবে বলেছে, মানে একই কথা কিন্তু জাস্ট দুজনে বলেছে, দুজনেরটাই তুলে ধরা হয়েছে, দুজনে এক এক ভাবে বলছে। তা আমার কথা একই জিনিস দুজনের মুখে মানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলানোর কি দরকার ছিল? একই জিনিসই তো, সেটা একজন বললেই হতো। এখানে আরেকজনের বলেছে সেটাও আবার বিশদভাবে লেখা, শুধু শুধু মানে উল্টার বিরুদ্ধে লেগেছে। আর আমি এটা তো পড়লামই মাত্র, আবার সেই জিনিসটাই কেন আবার মানে বর্ণনা করছে? হোক আরেকজন বলছে, কিন্তু একই কথা তো বলছে, তো সেটা দরকার ছিল না আমার যেটা মনে হয়েছে। তারপর আবার একটা ক্যারেক্টার ছিল আলী আসগর। তো এখানে দেখানো হয়েছে যে জয়া সরকার তার কাছে যায়, যে তার কি হয়েছে মেনলি এই জিনিসটা জানার জন্য। ও মা, সেখানে তার কি হয়েছে সেটা তো জানা গেলই না। উল্টা দেখা গেল কি জয়া সরকারের ব্যাক স্টোরি নিয়ে এসেছে। ব্যাক স্টোরি নিয়ে আসার কি দরকার ছিল? আমি বুঝলাম না জয়া সরকারের ব্যাক স্টোরি এখানে আদৌ কি কোনো দরকার ছিল? বা তার ব্যাক স্টোরি আমার তো মনে হয় যেটা প্রথম বই ছিল সময় সিরিজের সপ্তরিপু, সেটার মধ্যে সম্ভবত কিছুটা ছিল। আর অনেক আগে বইটা পড়েছি তো আমার মনে পড়ছে না সেরকম ভাবে। আর হচ্ছে বড় কথা যে ব্যাক স্টোরি আনা দরকারও হয়, তারপরে সেটা অন্যভাবে আনা যেত। এই ঘটনার মধ্যে কেন আসলো, যেখানে একটা অন্য বড় একটা জিনিস জানার জন্য তারা গিয়েছে। তারপর আবার দেখানো হয়েছে যে আবার যেমন কর্নেল স্যান্ডার্সের জীবনে যে একটা নির্মম ঘটনা ঘটছে, খালি মানে সেই ঘটনার কথা বারবার বলা হচ্ছে যে সে সেটার জন্য অনেক দুঃখ পেয়েছিল, সেটা দুঃখে সে ভারতবর্ষ পর্যন্ত ছেড়ে দিয়েছিল, এবং সেটার সাথে যারা জড়িত ছিল তাদের যে কষ্ট, তাদের দুঃখবোধ সেগুলো আনছে, কিন্তু ঘটনা কি সেটাই বলছে না। উমা, আমি বুঝলাম না
যে ভাই দুঃখ পাচ্ছে, সবাই কষ্ট পাচ্ছে, হ্যাঁ মানে কিছুটা বোঝা গেছে যে ঘটনাটা কি হতে পারে, কিন্তু ঘটনা তো বর্ণনা করা হলো না। ওইটার কিন্তু বর্ণনা দরকার ছিল, মানে যেটার বর্ণনা দরকার সেটা দিচ্ছে না, আবার যেটা বর্ণনা দরকার নেই সেটা বারবার দিচ্ছে। তো স্বাভাবিকভাবে বিরক্তি লাগাটা মানে স্বাভাবিক, যে ভাই এটা কি, যেটা দরকার নেই সেটা বলছে, যেটা দরকার আছে সেটা সে ক্লিয়ারই করছে না। তো এখানে আবার দেখা যাচ্ছে যে মানে মূল ঘটনা সবচেয়ে বিরক্তিকর কি, মূল ঘটনা যেতে না 250 পৃষ্ঠা পার হয়ে গেছে। ভাই মূল ঘটনা, হ্যাঁ এটা ঠিক যে অনেক বইতে আপনারা বলবেন যে প্রথমে একটা স্টোরি বিল্ড করতে একটা সময় লাগে, কিন্তু 250 পৃষ্ঠা, তাও আজাইরা কথা দিয়ে 250 পৃষ্ঠা। আমার মনেই হয় না যে এই বইটা যে কাহিনীটা মেইনলি শুরু হতে 250 পৃষ্ঠা মানে দরকার ছিল 250 পৃষ্ঠা মানে খরচ করার, এটা আরো আগে শুরু করা যেত। তারপর এখানে মানে আমার মনে হয় কি লেখক ঠিক করেছেন যে আমি সব এই বইতে জমায় রাখবো, সকালে রহস্য আনবো, কিন্তু এগুলি ক্লিয়ার করবো পরের বইতে। তাও পরের বইতে ক্লিয়ার হবে নাকি আমি শিওর না, কারণ পরের বইয়ের পরেও আরেকটা বই আছে, তারপরে এই সিরিজটা শেষ হবে। তো বুঝতে পারছি না কি করবেন। তো এখানে আবার সবকিছুর পরে আপনার মেজাজ খারাপ হবে কখন বেশি জানেন, প্রচন্ড রাগ লাগবে আপনার 550 পৃষ্ঠার পর যখন গিয়ে দেখবেন কাহিনী শেষই হয় নাই। আয় হায়, বই শেষ, কাহিনী শেষ হয় নাই, তাহলে বই পড়ার মানে কি, মানে আমি এত বড় বই কেন পড়লাম, তখন এটাই মনে হবে। কারণ পূর্ণাঙ্গ কাহিনী যদি নাই দেয় তাহলে কিন্তু সে বইটা আরো কমপ্লিটলি শেষ করে দেয়া যেত, শুধু শুধু এত বাড়ায় চাড়ায় বলা, শেষে দেখে কোনো কাহিনী আগামাথাই নেই। মানে আগের বইগুলি যে ছিল, আমি বলবো যে সময় সাথে আগের বইগুলিতে হতো কি একটা এন্ডিং থাকতো, মানে আমরা তো জানি যেটা সিরিজের বই, হ্যাঁ সেটা থেকে আরেকটা মানে আরেকটা কি বলবো রহস্য এসে যাবে, মানে ওই জিনিসটা জাম্প করবে। যেমন সপ্তমী থেকে ব্ল্যাক বুদ্ধাতে গেছে, ব্ল্যাক বুদ্ধা থেকে মগরাজ রাজদ্রোহী, হ্যাঁ মগরাজের পরে সম্ভবত রাজদ্রোহী ছিল। হ্যাঁ এটা আমার মানে একটু সন্দেহ হচ্ছে কোনটা আগে কোনটা পরে। তো তারপরে সেখান থেকে জাম্প করে সিপাহীতে এসেছে। তো প্রত্যেকটা বইতে এর আগে প্রত্যেকটা বইতে কিন্তু একটা এন্ডিং ছিল, যে আসলে ওই যে ঘটনাটা ঘটেছিল যে অতীতে সেটার কি হয়েছিল সেটাও বর্ণনা ছিল, এবং ওই যে তারা একটা রহস্যটা উদ্ধার করেছে, রহস্যটা শেষ হয়েছে, মানে ওটা বলা আছে। সপ্তরিপুরটা শেষ হয়েছে, ব্ল্যাক বুদ্ধাতে শেষ হয়েছে, বাকি দুটো যেগুলো ছিল সেগুলোটা না, মানে সেগুলোর মধ্যে শেষ হয়েছে, হ্যাঁ। কিন্তু ওটার সূত্র ধরে আবার আরেকটা ঘটনা ঘটেছে, আরেকটা রহস্য এসেছে, আরেকটা কোনো আক্রমণ হয়েছে। তো ওইভাবে বইটা আসলে এসেছে, কিন্তু এই বইতে তো কোনো এন্ডিংই নেই, মানে এখানেই শেষ হয়ে গেছে বইটা। মানে কি হলো, তারা রিফাতকে উদ্ধার করলো না, হ্যাঁ জয়া সরকার কোথায় গেল, বাসাররা কোথায় গেল, হ্যাঁ মানে তারপরে ওই অতীতেরটাও না, অতীতেরটা তাও মোটামুটি শেষ হয়েছে, কিন্তু বর্তমানটা তো পুরাই আজব। আমি কিছুই বুঝলাম না কি হলো, মানে এত বড় বই পড়ে দরকার কি ছিল ভাই। এই বইটার মানে আমার সময় সাথে যে সব সব যতগুলি বই পড়েছি তার মধ্যে সবচেয়ে বড় ছিল এই বইটা, কিন্তু এই বইটারই না কাহিনীর কোনো এন্ডিং নেই আগামাথা ছাড়া। হ্যাঁ তবে মানে আমি বুঝলাম না এরকম কেন হলো। তবে হ্যাঁ, বইয়ের একটা জিনিস যেটা মজা সেটা হলো শেষের চমকটা। শেষে যে চমকটা ছিল না সেটা আসলেই চমকানোর মতো ছিল। আমি অন্তত অনেক চমকেছি। মানে আমার কাছে মনে হয়েছে যে আসলেই মানে আমার ওই জিনিসের জন্য আপনার আবার পড়তে হবে। আমার মনে হয় কি যে আসলে বইটার আমি ৫ টা বই পড়ে মানে সিরিজের ৫ টা বই আমার তো পড়া হয়ে গেছে। তো বাকি ২ টা আমি কেন পড়বো না? আর এখন যে কিসের জন্য মানে অ্যাকচুয়ালি লেখক কি বলার জন্য এতগুলি রহস্য দিয়েও সেগুলি খোলাসা না করে শেষ না করে পরের বইতে জাম দিল, মানে পরের বইতে সে বলবে। তো সেটা আমি আসলে জানতে চাই যে কেন এমন করলো। হ্যাঁ এত বড় একটা বই লেখো সে কাহিনী শেষ করতে পারলো না, তা এখন আবার নেক্সট বইতে যেতে হবে কেন ভাই? এই কাহিনীটা এখানে শেষ করে দেওয়া যেত, পরে অন্য কোনো কাহিনী পরের বইতে নিয়ে আসা যেত। আমি বুঝলাম না। আর এখানে যে জিনিসটা হয়েছে আসলে আমার মনে হয়েছে যে লাস্টে দিয়ে আসলে অতীতের কাহিনীতে যে জিনিসটা হয়েছে ওখানেও আরেকটু মানে বর্ণনা দেওয়া দরকার ছিল, যে তারা চলে গেল তারা নতুন মানে একটা জীবনের উদ্দেশ্যে। কিন্তু পরে শুনলাম যে অন্য গোত্র অনুযায়ী সিগনেট রিংটা এসেছে, সিগনেট রিংটা যেটা বিষকানিয়া আর আরোহীদের যে ঘটনাটা ছিল ওটা পড়লে আসলে আপনারা জানতে পারবেন যে আসলে মানে ওটার কাহিনীটা কি, মানে মানে কাহিনী তো আসলে বলেই নাই, ক্লিয়ার করে নাই কেন এত গুরুত্বপূর্ণ, মানে ওটার ব্যাপারে কিছুটা জানবেন। হ্যাঁ, তো ওইখানে আর কি, কিন্তু এটা কি পরে তারা মানে তারা দুজন কোথায় গেল, পরে তারা কি আবার নতুন করে শুরু করলো না কি গোত্র আরেকটা, এটা বুঝিনি। হ্যাঁ এটা আমার মাথায় আসে নাই, মানে বুঝতে পারিনি, ক্লিয়ার হয়নি। আর যেটা বর্তমান সেটা তো পুরাই মানে কি বলবো লেজে গোবরে, কি হইলো কিছুই বুঝলাম না। এটার জন্য পরের অপেক্ষা করা লাগবে। তবে সবচেয়ে যে জিনিসটা বিরক্তিকর লেগেছে, একে তো কাহিনীর মানে বললাম না যে বাহুল্য, হ্যাঁ যেটা দরকার নেই সেটাও লিখেছে, একই জিনিস বারবার এসেছে, এইগুলি তো বিরক্তি করে। কিন্তু সবচেয়ে বিরক্তি যেটা আমার লাগে, আমি সবসময় যেটা বলি সেটার জন্য আমি বলবো আগে প্রথমে বইয়ের প্রকাশনের কথাটা বলে নিই, যে বইয়ের প্রকাশন যদি আপনি দেখেন এটা অনধারা প্রকাশন। অ্যাকচুয়ালি অনধারা বই আমি অতটা পড়ি না। হ্যাঁ মানে এমন না আমি তো প্রকাশনী দেখে যে বই পড়ি তা না, আমার যে বই ভালো লাগে আমি সেটাই কিনি। তো এখানে ঠিক আছে প্রচ্ছদ সুন্দরী আছে, সিপাহী কামান এখানে আসছে, যাই আসছে, বইয়ের পৃষ্ঠা ভালো।
যদিও আমি বলবো যে মোটা বই অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় কি লম্বা না হয়ে রাউন্ড শেপ যদি থাকে না, রাউন্ড বাইন্ডিংটা খুব ভালো হয়, পড়তে সুবিধা হয়। এইরকম বাইন্ডিং থাকলে না পড়তে অনেক অসুবিধা হয়। হ্যাঁ, মোটা বই আসলে অসুবিধা হয় এবং পৃষ্ঠাগুলোও না কিরকম ভাবে জানি হয়ে যায়। তো এখন যেটা বলবো, মানে যেটা বললাম যে সবচেয়ে বেশি মেজাজ কেন খারাপ হয়েছে, বানানের জন্য। বাবারে বাবা, একটা বইতে এত বানানো ভুল থাকে। একটা যেটা প্রথম যখন প্রকাশ হয়েছে আমি বইটা তখনই নিয়েছিলাম। তো প্রথম এডিশনে ভুল থাকে তাই বলে এত ভুল থাকবে কি করে ভাই? প্রত্যেকটা লাইনে 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 ভুল, প্রত্যেকটা লাইনে লাইনে ভুল, লাইনের মধ্যে একটা ভুল না দুইটা, মানে একাধিক ভুল আছে। হ্যাঁ, এবং এত বিরক্তিকর লেগেছে। আমি ভাবলাম যে বাবা এত ভুল কেন, মানে পুরা জিনিসই উল্টা। যেমন এক জায়গায় যেমন একটা জিনিস যেখানে কটা আসবে, মানে ত আসবে দিতে, সেখানে দিকে লিখেছে। মানে অনেক জায়গায় দেখা গেছে ত ক হয়ে গেছে বা আবার অনেক কিছু হয়ে গেছে, যেমন আরোহী। ভাই এটাকে কয়েক জায়গায় আঘরে বলছে, আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না যে আঘরি না আরোহী। একবার এক একটা লিখছে, মানে এমন না যে ভুলটা একবার হয়েছে, অনেকবারই দেখলাম কি কোনো জায়গায় আরোহী কোনো জায়গায় আঘরি। আরে নাম কোনটা? এখন আমি তো আর ওই সময় ছিলাম না বা এটা নিয়ে রিসার্চও করিনি। পরে অবশ্য বুঝেছি যে কোনটা আসলে মানে ঠিক নাম। তো এই জিনিসগুলি নিয়ে হয়েছে কি, মানে নামও চেঞ্জ হয়ে গিয়েছিল কয়েক জায়গায় এবং ভুলভাল, মানে দেখা গেছে চরিত্র উল্টাপাল্টা হলে তো অনেক বড় সমস্যা হয়। তখন তো বোঝাই যায় না, যে তখন মনে হয় যে এই চরিত্র আবার এটা বললো কেন? মানে এটা মাথায় আসে। আর একটা তো জিনিস ছিল যেটা হলো গিয়ে যে শুদ্ধ অশুদ্ধ ভাষার জগাখিচুড়ি। তারপর আবার ইংলিশ ঢুকায় দেওয়া যেখানে এখানে। তবে সেটা এসেছে ঠিকই আছে, যেমন ব্রিটিশ আমল হয়তো এসেছে বা আধুনিক সময়, সেটা বুঝলাম। কিন্তু এত বানান ভুল কেন থাকবে? বড় একটা বই, হ্যাঁ, যেখানে এখানে মানে আমার মনে হলো যে বিশাল বইয়ের মধ্যে হাজার হাজার শব্দমালার মধ্যে শয়ে শয়ে ভুল, হাজার হাজার ভুলই আসলে। কারণ প্রতিটা লাইনে লাইনে ভুল। তো এটা পড়তে গিয়ে বারবার মনোযোগ আমার মাঝখানে আমার মনে হচ্ছে কি আমি কেঁদে দেই। কারণ কেন কেঁদে দেই, মানে বইটা আমার কথাটা আমার শেষ করতে হবে, কারণ আমি ইন্ডিংটা জানতে চাইলাম, যদিও ইন্ডিং তো কিছুই জানি না, কারণ বইয়ের ইন্ডিংই নাই, যেটা সত্যি কথা। সেটা তো বই শেষ করার আগে আমি বুঝি নাই যে বইয়ের ইন্ডিং নাই, আসলে সেটা তো পড়ার পরেই বুঝেছি। কিন্তু মানে পড়ছিলাম, একে তো বিরক্ত হচ্ছিলাম যে কি যেটা মানে খোলাসা করার কথা সেটা খোলাসা করছে না, যেটা খোলাসা করার দরকার নেই সেটাই বারবার আসছে। হ্যাঁ, একই জিনিস একই কথা বারবার আসছে, পৃষ্ঠা বাড়ছে, শুধু শুধু আজাইরা আক্রমণের বর্ণনা, আজাইরা মানে বিবরণ দাও। আর আমার বিরক্ত লাগছিল, তার মধ্যে আবার বানান ভুল। হ্যাঁ, এমন বানান ভুল যে পুরো শব্দে উল্টাপাল্টা যাচ্ছে এবং আমি মানে বুঝতেই পারছি না। এবং পড়তে পড়তে একটা সময় মনে হলো কি ভাই আমি ঘুমাই যাই, নাহলে আমি কেটে দেই। আমার বিরক্ত লাগছে। আমি মানে বইটা খালি বলতাম কি বইটা শেষ হচ্ছে না কেন? তো এতটা বিরক্তি নিয়ে একটা বই পড়লে না ওই বইটা এমনিতেও না ভালো লাগার কথা না আপনাদের। হ্যাঁ, যেটা মনে হয় আমারও ভালো লাগেনি। কাহিনী যথেষ্ট ভালো ছিল কিন্তু লেখক তো সেটা সুন্দর করে লিখতেই পারেনি। মানে আমার মনে হলো কি তার লেখা দরকার সে লিখে গেছে। হ্যাঁ, আমি রহস্য রাখবো, আমার মন চাইছে যা ইচ্ছা তা করবো। হ্যাঁ, পরের বইতে আমি জানাবো, হ্যাঁ জানাবো না, কে করবি? সেরকম। আবার এর মধ্যে বানান ভুল। আল্লাহ, আমি বুঝলাম না এত বানান ভুল কি করে সম্ভব? কারণ আমি তো সবসময় বলি যে চিরকুটেরও যখন কয়েকটা বইতে বানান ভুল পেয়েছি আমি বলেছি, তারপরে ভাই এত বানান ভুল আসলে চিরকুট কেন? কোনো প্রকাশনী আমার মনে হয় না আমি দেখেছি। এই বইটার মধ্যে বানান ভুলটা আমার মনে হয় আমার লাইফে আমি যত বই পড়েছি সবচাইতে বেশি বানান ভুল মনে আমি এই বইতেই দেখেছি। এবং কাহিনীও বিরক্ত করেছে আমাকে। মানে বানানটা তো একদম পুরো মাথাটা খারাপ করে দিয়েছে। আমি যে এই বইটা কিভাবে শেষ করেছি আমি জানি। এই বই যখন আমি পড়ছিলাম তার সাথে সাথে পাশাপাশি আমার আরো ৩-৪টা বই আমি পড়ে ফেলেছি। কেন? কারণ এই বইটা পড়তে পড়তে আমার বিরক্তি এসে পড়ছিল এবং আমার রিডিং ব্লকে পড়ে যাচ্ছিলাম, যেই কারণে সেটা কাটানোর জন্য আমার মাঝখান দিয়ে অন্য বই পড়া লেগেছে। পরে আমি ভাবলাম যে না, এটা শেষ করি। তো এটা শেষ করাটা আসলে আমার মনে হয় কি এটা শেষ করে একটা বড় অ্যাচিভমেন্ট ছিল আমার জন্য। অনেক কঠিন, মানে অনেক কষ্ট করে আমার আসলে বইটা শেষ করতে হয়েছে এবং কি বলবো, আল্লাহর রহমতে শেষ করেছি। এখন আপনাদেরকে রিভিউ দিলাম। আমি আশা করব যে তারা হয়তো পরের এডিশনে বানান ভুলগুলো ঠিক করবে, কারণ কাহিনী তো এমনিতে যন্ত্রণা দিয়েছে আমাকে, যেহেতু এন্ডিং নেই এবং আজাইরা অনেক কিছু আছে, সেই কারণে এর মধ্যে আবার বানান ভুলটা একদম মানে কি বলবো পীড়া দেয়, যে বললাম না কান্নাই এসে পড়ে আসলে। কারণ আমি বইটা শেষ করতে যাচ্ছি কিন্তু বানান ভুলের জন্য আর কাহিনীর এই যে বোরিংনেসের জন্য এতবার আমার থামতে হচ্ছে বা অন্য বই দিয়ে যেতে হচ্ছে, যে আমার বিরক্ত লাগছে। কারণ সচরাচর আমি কিন্তু যে বইটা ধরি সেই বইটা শেষ করে আমি অন্য একটা বই ধরি, কিন্তু এই বইটা এতই বিরক্তি করছিল যে আমার মাঝখান দিয়ে অন্যান্য বই পড়া লেগেছে বিরতিটা কাটানোর জন্য। তো এটাই আমি বলবো যে এমনিতে প্রোডাকশনের ভাই একদম মানে বানানের অবস্থা জঘন্য, আর লেখক কাহিনী আল্লাহ জানে কি লিখেছে। তবে হ্যাঁ, আপনারা যারা সিরিজটা পড়ছেন তারা তো বইটা পড়বেনই, কারণ হ্যাঁ ইচ্ছে হলে আপনারা ছেড়েও দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু যদি পরের দুটা বই পড়তে যান তাহলে তো আপনার পড়তে হবে, কারণ সিপাহী সিরিজ বলে ধরো সময় সিরিজ, মানে সময় সিরিজটা আসলে এমন একটা সিরিজ
যেটা আপনাকে আসলে প্রথম থেকে পড়ে আসতে হবে, কারণ প্রত্যেকটা কাহিনীতে কিন্তু আগের জিনিসগুলো বর্ণনা কিছু না কিছু এসেছে। এখন যদি আপনি আগেরটা না পড়েন, আগের বইটা না পড়েন, তাহলে হয়তো আপনার বুঝতে সমস্যা হবে, কারণ কানেক্টেড, মানে এখানে প্রত্যেকটা বইয়ের কাহিনী একটা আরেকটার সাথে কানেক্টেড রয়েছে সেজন্য। তবে আমার মনে হয়েছে যে সময় যে বইগুলো হয়েছে কি, মানে যতই মানে বই বেরোচ্ছে আস্তে আস্তে এটার মানে গতি নিম্নমুখী হয়েছে, কারণ সপ্ত রিপোর্ট আমার অনেক ভালো লেগেছিল এবং ওই বইটা দারুণ ছিল, ঠগিদিনের যে কাহিনীটা ছিল খুব ভালো লেগেছে। কিন্তু পরে যেমন ব্ল্যাক বুদ্ধা বলেন, ওটাও তো আস্তে আস্তে আর না মানে খারাপই লেগেছে, ভালো হবে কি, উল্টা আমি ভেবেছিলাম মানুষ হবে। এখন দেখি শেষের দুইটা বই লেখক কি লেখে। তো বইয়ের বর্ণনা তো আমি দিয়ে দিলাম, এখন আপনারা পড়বেন কি পড়বেন না সেটা আপনাদের ব্যাপার, যদি পড়েন তাহলে অবশ্যই হ্যাপি রিডিং। তো দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসাতে আমার চ্যানেলটি এগিয়ে যাবে আর আমি আরো ভালো ভালো নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার জন্য চেষ্টা করব। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের যদি কিছু বলার থাকে, যদি কিছু জানার থাকে, বা যদি কোনো বই রিভিউ চান, তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি তো আপনাদের কমেন্টে রিপ্লাই দিই, সেটা আপনারা জানেনই। আর হ্যাঁ, এই বইয়ের থেকে আসলে আমরা কি লেসন পেয়েছি, আমি বলি আমি কি লেসন পেয়েছি, ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার মতো যদি বই পড়তে যান তাহলে এই বইটা পড়বেন, বুঝছেন? আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আসলে। অ্যাকচুয়ালি মূলত বাঁধটা বেশি ভেঙেছে বানানভুলের জন্যই, কারণ আমি বুঝতেই পারছিলাম না কি লিখেছে এবং বারবার ভুল হচ্ছিল। পড়তে গিয়ে মনোযোগ খুবই খারাপভাবে নষ্ট হয়েছে এই জন্য। আর বোরিং একটা বই, যেটা সত্যি কথা, এই জন্য না আমি লেসন কি শিখেছি সেটাও বুঝতে পারছি না। আর এখানে একচুয়ালি লেসন শেখার কি আছে, এখানে একচুয়ালি এসেছে সিপাহী বিদ্রোহ, যেটা আমরা বুঝলাম যে যখন ইংরেজরা খুবই মানে শাসন করছিল, মানে শোষণ করছিল কিন্তু তারা, তখন বিরক্ত হয়ে মানুষ মানে প্রতিবাদ করে ওঠে। মানুষ তো একটা সময় প্রতিবাদী হয়ে ওঠে। শাসন, কোন মানুষকে আপনি শাসন দিয়ে বেশি দিন মানে দাবিয়ে রাখতে পারবেন না, মানুষ সবসময় প্রতিবাদী প্রাণী। তো এখানে এটাই এসেছে এবং এখানে একটি সিপাহী বিদ্রোহটা না সাইড বিষয় ছিল, সিপাহী বিদ্রোহটা মেন কিছু ছিল না। এখানে মেন ছিল কর্নেল স্যান্ডার্সের অভিযানটাই, হ্যাঁ, কিন্তু সিপাহী বিদ্রোহ মানে সিপাহী বিদ্রোহ জিনিসটা সাথে এসেছে, মানে ওই সময়টাকে বেছে নেওয়া হয়েছিল কাহিনীর জন্য, সেজন্য এটা এসেছে। আর বর্তমানে যেটা বলবো, ওটা তো কি বলবো, জগা খিচুড়ি। ভাই আমি কিছুই বুঝলাম না, মানে সেখানে আর কি দেখানো হয়েছে যে তারা কিভাবে রহস্যটা আর কি উদ্ধার করছে, যে জিনিসটা ওটাই দেখানো হয়েছে যে যে জিনিসটা মানে অনেক আগে যেটা রহস্য ছিল, মেইনলি রহস্যটা আসলে আরো আগের, কিন্তু এখানে এসেছে মানে যেই সময়ের রহস্য সেটা আসলে সেই সময়টা আসেইনি এবং সেই সময়টা আমার মনে হয় না কখনো আনবেও, কারণ এরপরে আসলে দেশভাগের সময়টা নিয়ে গল্প লেখা হবে এবং এরপরে 71 সালের কাহিনী নিয়ে গল্পটা লেখা হবে। তো এখানে যে এখানকার কথা বলা যায় সিক্রেট ইন্ডা যে সময়কার, সেটা অনেক আগের, মানে সেটা আসবে নাকি কখনো ঘটনা সেটা আমি জানি না শিওর, কিন্তু মানে ওখানে প্রাচীন একটা জিনিস নিয়ে আর কি তারা পড়ে রয়েছে এবং বর্তমানে শেষের দিকে চমকটা ছিল এবং পরের বইতে আমার মনে হয় ওই জিনিসটা যখন আসবে খোলাসা করবে তখন দারুণ লাগবে। এই বইয়ের একটা জিনিস সবচাইতে বেশি মজা, সেটা হলো লাস্টের চমকটাই, মানে এটার জন্য আপনার পরের বইটা পড়ার আগ্রহ যাবে। মানে লেখক কিন্তু মানে সবকিছু যাই করে দিচ্ছে না কেন, জগা খিচুড়ি বা বিরক্তিকর, কিন্তু এটা কিন্তু একদম বুদ্ধিমানের কাজ করেছে, শেষে দিয়ে এমন একটা চমক রেখে যে আপনি এটার জন্য হলেও পড়তে চাইবেন। তো ওই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। আর হ্যাঁ, এখন বলবো যে আজকে তো আমি এই রিভিউটা দিলামই, তো আমি আবারও ফিরে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। বেশি বেশি বই পড়ুন, সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন। আল্লাহ হাফেজ।